ড্রামার শুরুতেই আমাদের গল্পের হিরো মিস্টার জোকে দেখানো হয়। তার আশেপাশে অনেকগুলো মেয়ে ছিল, সবাই তাকে সেডুস করার চেষ্টা করছিল। একজন মেয়ে তো সেই জায়গায় তাকে ড্রিঙ্ক পান করায়, যেটার মধ্যে আসলে ড্রাগ মেশানো ছিল। সেই মেয়েরা তাকে অতিরিক্ত সেডুস করার চেষ্টা করছিল। এসব দেখে মিস্টার জো তো অনেক বেশি রেগে যায় আর শক্ত স্বরে বলে সবাইকে বেরিয়ে যেতে। সব মেয়েগুলো তখন মুখ বানিয়ে চলে যেতে শুরু করে আর তারা একে অপরের সাথে কথা বলছিল। আমরা তো ড্রিঙ্কের মধ্যে ড্রাগ মিশিয়েছিলাম, তারপরেও কোনো কাজ হলো না। সেখানে আরেকজন মেয়ে বলে, আমি তো শুনেছি মিস্টার জো মেয়েদের প্রতি একেবারে ইন্টারেস্টেড না। অন্যদিকে সেখানে আমাদের গল্পের নায়িকা জিয়া দাঁড়িয়েছিল আর সে ভাবছিল আমি কি ভেতরে যাব নাকি যাব না। কিন্তু সে নিজেকে বোঝায় তার টাকার অনেক প্রয়োজন, তাই যে কাজ সে পেয়েছে তাকে সে কাজ করতেই হবে। তাই সে সাহস করে ভেতরে চলে যায়। তখনই সব মেয়েরা সেখান থেকে বের হচ্ছিল। জিয়া জিজ্ঞেস করে, এখানে মডেলের ফটোশুট কোথায় হচ্ছে? তখন তারা সবাই তো সেই জায়গায় তাকে বিদ্রূপ করতে শুরু করে, তুমি কি ইনোসেন্ট হওয়ার নাটক করছো? আর হাসতে হাসতে তারা চলে যায়। জিয়া তারপর ভেতরে চলে যায়, সেখানে শুধুমাত্র মিস্টার জো ছিল। ও তো মিস্টার জোকে জিজ্ঞেস করে, এখানে তো মডেলদের ফটোশুট ছিল, আপনি কি সবার ফটোশুট করাবেন? কিন্তু মিস্টার জো সেখানে তার দিকে না তাকিয়ে তাকে বলে, তুমি বাইরে চলে যাও। জিয়া ভাবছিল আমি হয়তো ভুল জায়গায় চলে এসেছি আর যেতে শুরু করে। কিন্তু তার স্যান্ডেল উল্টে যায়, তাই সে নিচে পড়ে যায়। সেখানে মিস্টার জো ভাবছিল এটা আবার তার অন্য কোনো ট্রিক্স নয়তো আমার মনোযোগ আকর্ষণ করার। কিন্তু জিয়ার পা সেখানে অনেক ব্যথা করছিল, কিন্তু সে কোনো রকম ভাবে নিজেকে সামলে বের হতে শুরু করে। কিন্তু মিস্টার জো তাকে ধরে ফেলে আর বলে, যখন চলে এসেছো কাজ করে তারপর যাও। আসলে মিস্টার জো ভাবছিল তার গ্র্যান্ডমাই সব মেয়েদেরকে পাঠিয়েছে। সেখানে জিয়া তাকে বলে, আমি এই জায়গায় এরকম কাজ করি না, আমি একজন মডেল আর ফটোশুট করাতে এসেছি। আমি আমার টিউশন ফি পরিশোধ করতে চাই। মিস্টার জো বলে, তোমার কত টাকার প্রয়োজন আমাকে বলো, আমি দিতে রাজি আছি। জিয়া তো যেতে শুরু করে, কিন্তু সে ভাবে যে কোনোভাবেই হোক তার স্কুলের ফি তাকে পরিশোধ করতে হবে, না হলে সে তার পড়াশোনা আর কন্টিনিউ করতে পারবে না। তারপর মিস্টার জো তার রুমের মধ্যে চলে যায় আর সেখানে তো জিয়াও চলে গিয়েছিল। আর সে মিস্টার জোকে বলে, আপনার যদি সার্ভিসের প্রয়োজন হয় আমি দিতে রাজি। ও তো সেখানে 3,000-এর কথা বলছিল, কিন্তু মিস্টার জো মনে করে 3 মিলিয়ন টাকা। সে তো জিয়াকে বলে, তোমার যত টাকা প্রয়োজন আমি তোমাকে দিয়ে দিব, কিন্তু সার্ভিস যাতে ভালো হয়। আসলে মিস্টার জো তাকে শুটের জন্য বলছিল, কিন্তু সে তো অন্য কিছুই মনে করে আর বাথটাবে নেমে যায়। মিস্টার জো তো আগেই নেশায় ছিল আর এবার তো সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না আর তারা অনেক বেশি কাছে চলে আসে। তারপর সকালে সে বিছানায় রক্ত দেখতে পায় আর শক্ত গলায় তাকে বলে, আর দ্বিতীয়বার আমার সাথে দেখা করার চেষ্টা করবে না। জিয়া তো ভয় পেয়ে বলে, আপনি তো রাতে প্রোটেকশন ইউজ করেননি। সেখানে মিস্টার জো বলে, এতে তোমার কোনো সমস্যা হবে না। জিয়া তাকে টাকার কথা জিজ্ঞেস করে। মিস্টার জো বলে, নাম্বার লিখে চলে যাও, আমি টাকা পাঠিয়ে দিব, কিন্তু পরে ভুলেও আমার সামনে আসবে না। তারপর জিয়া যখন চলে যাচ্ছিল তখনই তার স্কুলের একজন সহপাঠী তাকে দেখে ফেলে আর তার ছবি তোলে। আর এই ছবি আবার তার অন্য সব বান্ধবীদেরকে পাঠিয়ে দেয়। অন্যদিকে জিয়া ডাক্তার কাছে যায় এবং তাকে তার সমস্যার ব্যাপারে জানায়। সেখানে তার সব ক্লাসমেটেরা চলে আসে। তারা সবাই বলাবলি করছিল সেই স্কুলে ভাজা মাছটাও উল্টে খেতে পারে না, আর বাইরে এসব কি করছে। জিয়া তাদের কথা শুনতে পায় কিন্তু কোনো জবাব দেয় না। আর সে ভাবছিল, আমার মায়ের শেষ ইচ্ছে ছিল আমি পড়াশোনা কমপ্লিট করব, আমি আমার মায়ের ইচ্ছা যে কোনো মূল্যে পূরণ করব। ডাক্তার তো সবাইকে সে জায়গা থেকে তাড়িয়ে দেয় আর সে জিয়াকে বলছিল, তুমি নিজের হেলথের খেয়াল রেখো আর কোনো ছেলের চক্করে পড়ো না, আর তাকে ওষুধ লিখে দেয়। তখনই তার অ্যাকাউন্টে 3 মিলিয়ন টাকা আসে। সে তো পুরাই অবাক হয়ে যায়। অন্যদিকে মিস্টার জো কাজ করছিল, তখনই তার কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে আর তাকে বলে, ল্যাটার্ন স্কুল থেকে আপনার জন্য ইনভিটেশন পাঠানো হয়েছে, তারা চায় আপনি যাতে স্কুলে যান, কারণ সেই স্কুলে যে প্রিন্সিপাল আছে সে আমাদের কোম্পানির অনেক বড় একজন শেয়ার হোল্ডার, তাই আপনার উপস্থিতি অনেক বেশি গুরুত্বপূর্ণ। মিস্টার জো বলে, ঠিক আছে আমরা সেখানে যাব। সেখানে অ্যাসিস্ট্যান্ট বলে, সেদিন রাতে আপনার সাথে যে মেয়ে ছিল সে মেয়েও তো এই স্কুলেই পড়ে, আমি এই ব্যাপারে খোঁজ নিয়েছিলাম। মিস্টার জো বলে, এতে কি যায় আসে? অ্যাসিস্ট্যান্ট বলে, স্কুলে যে ফাংশন চলছে আপনি চাইলে আমি সেখানে কাপলদের জন্য একটা সেগমেন্ট রাখাতে পারি, সেখানে আপনি এবং সেই মেয়েটা সময় কাটাতে পারেন। তখন তো মিস্টার জো বলে, যে মেয়েরা টাকার পেছনে ঘোরে এবং লোভী হয় সেসব মেয়েদেরকে আমি পছন্দ করি না। অ্যাসিস্ট্যান্ট বলে, বস আমার তো মনে হচ্ছে আপনি তাকে ভুল ভাবছেন, হতে পারে তার কোনো সমস্যা ছিল তাই সে এরকম করতে বাধ্য হয়েছে। বস আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি 6 মাস ধরে সে তার টিউশন ফি পে করেনি, আর 1 মাসের মধ্যে যদি সে তার টিউশন ফি
পরিশোধ করতে না পারে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। সেখানে মিস্টার জো বলে টিউশন ফি পে করার জন্য 3 মিলিয়ন টাকা কে চায়। তখনই তার ফোনের মধ্যে নোটিফিকেশন আসে জিয়া সেখানে কিছু টাকা রেখে বাকি সব টাকা তাকে ট্রান্সফার করে দিয়েছে। এই মেসেজ দেখার পর তো সে পুরাই অবাক আর ভাবছিল এই মেয়ে কোন খেলা খেলতে চায়। অন্যদিকে জিয়ার বারবার ভমিটিং ফিল হচ্ছিল। সেখানে ডক্টর তাকে জিজ্ঞেস করে তুমি কি প্রেগন্যান্ট। ওর তো মিস্টার জয়ের কথা মনে পড়ে আর সে বলে না না এরকম কিছুই না। সেখানে ডক্টর তাকে বলে তুমি একবার হলেও টেস্ট করিয়ে দেখো, তাহলেই তুমি কনফার্ম হতে পারবে তোমার কি হয়েছে। তারপর জিয়া তাড়াতাড়ি করে স্কুলে যায়, তার বান্ধবীকে জিজ্ঞেস করে আজকে এখানে কি হবে। তার বান্ধবী বলে অনেকক্ষণ ধরে আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম, তাড়াতাড়ি করে লাইনে দাঁড়াও, ইয়াং মাস্টার আসবে আজকে। তাই স্কুলের সব স্টুডেন্টদেরকে ডাকা হয়েছে তাকে ওয়েলকাম জানাতে। কিন্তু জিয়ার তো ভালোই লাগছিল না, তাই সে বলে আমি আজকে কি ছুটি পেতে পারি। লি তার কথা শুনে ফেলে আর তাকে কটাক্ষ করে বলে তুমি কি নিজেকে ইয়াং মাস্টারের থেকেও বেশি বড় মনে করছো। আমরা সবাই তাকে ওয়েলকাম জানাতে অপেক্ষা করছি আর তুমি ছুটি চাইছো, তুমি কোনো ছুটি পাবে না। জিয়ার অবস্থা সেখানে বেশি একটা ভালো ছিল না। লি তো সেখানে তাকে অনেক কথা শোনাচ্ছিল আর বলে তুমি যখন কোনো পুরুষকে ফাঁসাতে হোটেলে গিয়েছিলে তখন তো তোমার কোনো সমস্যা হয়নি, আর আজকে তোমার সমস্যা হচ্ছে। তখনই সেই জায়গার অবস্থান পুরো পরিবর্তন হয়ে যায়, কারণ ইয়াং মাস্টার সেখানে চলে এসেছিল। কিছু মেয়েরা তাকে দেখার পর তো একেবারে অজ্ঞানী হয়ে যাচ্ছিল, কিন্তু সেখানে ইয়াং মাস্টারের নজর একেবারে জিয়ার উপরে গিয়ে পড়ে। জিয়া তাকে দেখার পর শকড হয়ে যায় আর ভয়ও পাচ্ছিল, কারণ তাকে মিস্টার জো বলেছিল ভুলেও আমার সামনে আসবে না। আর সে অবাক হয়ে ভাবছিল সে আমাকে এরকম ভাবে দেখছে, সে আবার আমাকে মেরে ফেলবে না তো। তারপর দেখা যায় মিস্টার জো সবার সামনে ভাষণ দিচ্ছিল। আজকে টপ স্টুডেন্টদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, তাই বিশেষ করে তাকে ডাকা হয়েছিল। মিস্টার জো জানতো 2 বছর ধরে সে ক্লাসে ফার্স্ট হয়েছে, মানে টপ স্টুডেন্ট, আর এবারও সে জিয়ার নামই নেয়। লি তো সেখানে শকড হয়ে যায়, কারণ সে ভেবেছিল এবার অ্যাওয়ার্ড সে পাবে, কারণ তার আন্টি বোর্ড অফ শেয়ার হোল্ডারদের মধ্যে আছে। কিন্তু সে জানতো না মিস্টার জো আগেই সবার ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করেছে, যাতে এখানে কোনো অন্যায় না হয়। লি তো দাঁড়িয়ে সেখানে মধ্যে কথা বলতে শুরু করে। তখন মিস্টার জো তাকে বলে তুমি তোমার আন্টির সাহায্যে সবসময় পাস করো, আর যে সত্যি পরিশ্রম করে তার জায়গাও তুমি নিতে চাচ্ছ। এসব শোনার পর তো স্টুডেন্টদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে যায়। তারা বলছিল আমরা তো ভাবতাম সে নিজের যোগ্যতায় এত ভালো নাম্বার পায়, কিন্তু এখন জানতে পারলাম আসল সত্যটা কি। মিস্টার জো তারপর জিয়াকে স্টেজে আসতে বলে। জিয়াও তখন উপরে চলে যায় অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। তখন তো লি উপরে চড়ে বসে আর বলে আমি জানি তুমি এত নাম্বার কিভাবে পেয়েছো। আমি তোমাকে হোটেলে কোনো পুরুষের সাথে দেখেছিলাম, তুমি নিশ্চয়ই কাউকে ফাঁসিয়ে নাম্বার পেয়েছো। আর সে হোটেলের ছবি সবাইকে দেখায়। তখনই সেক্রেটারি সামনে আসে এবং বড় স্ক্রিনে আরো একটা ছবি দেখায়, যে ছবির মধ্যে লি অন্য কোনো পুরুষের সাথে ছিল। একজন বৃদ্ধ ব্যক্তির সাথে লিয়ের ছবি দেখার পর তো সবাই হতবাক হয়ে যায়। লি তো স্ক্রিনের ছবি দেখার পর পুরাই শকড হয়ে যায় আর সে বলতে শুরু করে আমি সে পুরুষের সাথে এই কারণে ছিলাম কারণ আমি তাকে পছন্দ করি। নিজেকে সামলিয়ে সেই সব কথা সবাইকে বলে। লি তো সেখানে সবাইকে উস্কাতে শুরু করে আর বলে তাহলে জিয়া সেখানে কি করতে গিয়েছিল। সবাই তখন জিয়াকে দেখতে শুরু করে। জিয়া তো বুঝতে পারছিল না সে এখন কি বলবে। তখনই মিস্টার জো সামনে আসে আর সবাইকে বলে সে আমার সাথে দেখা করতে এসেছিল। স্কুলে যেই টপ করুক আমি সব সময় সবার ডিটেলস বের করি, তাই আমি তার সাথে দেখা করে কনফার্ম করতে চেয়েছিলাম সে কি সত্যি নিজের যোগ্যতায় এত ভালো নাম্বার এনেছে কিনা। সবাই তো মিস্টার জো এর কথা বিশ্বাস করে। লিও সেখানে কিছুই করতে পারে না, তাকে তো স্টেজ থেকে নিচে নামানো হয়। তারপর মিস্টার জো জিয়াকে অ্যাওয়ার্ড দিচ্ছিল। জিয়া সেখানে তাকে ধন্যবাদ জানায়, কিন্তু তখনই তার অবস্থা আরো বেশি খারাপ হতে শুরু করে আর সে যখন পড়েই যাবে মিস্টার জো তাকে ধরে ফেলে। ও তো কোনো রকম ভাবে ওঠে আর বলে কিছুদিন ধরে আমি নিজের খেয়াল রাখতে পারছি না, তাই আমার শরীর কিছুটা দুর্বল হয়ে গেছে। কথা বলে সে চলে যায়। তারপর জিয়া হসপিটালে যায়, তাকে ডক্টর বলে তুমি মা হতে চলেছ। কথা জানার পর তো ও পুরাই শকড হয়ে যায় আর ভাবে মিস্টার জো তো বলেছিল কোনো সমস্যা হবে না, তাহলে এটা কিভাবে হয়ে গেল। জিয়া ভাবছিল মিস্টার জো তাকে বলেছিল সে যাতে আর কখনই তার সামনে না আসে, তাছাড়া সে বাচ্চাকে একা কিভাবে পালন পোষণ করবে, তার নিজেরই তো বেঁচে থাকতে এত কষ্ট হচ্ছে। তখন সে ডক্টরকে অ্যাবর্শনের কথা বলে। সেখানে ডক্টর বলে তুমি আগে বাচ্চার বাবার সাথে কথা বলে নাও, কিন্তু ও বলে বাচ্চার কোনো বাবা নেই। ডক্টর বলে ঠিক আছে আমি অপারেশনের সময় তোমাকে জানিয়ে দিব। তারপর জিয়া যখন হসপিটাল থেকে বের হচ্ছিল আমরা সেখানে মিস্টার জোকেও দেখতে পাই। সে তার বাবাকে চেক আপ করানোর জন্য এখানে এনেছিল।
ও তো সেখানে জিয়াকে দেখে ফেলে আর সে ভাবছিল সেখানে কি করছে, তাই সেও তো সেই চেম্বারে চলে যায় এবং ডক্টরকে জিজ্ঞেস করে। ডক্টরও তাকে জিয়ার ব্যাপারে সবকিছু বলে আর সে যোগে বলছিল মেয়েটির জন্য আমার অনেক আফসোস হচ্ছে, তার অবস্থা অনেক বেশি খারাপ। আজকালকার ছেলেরা অনেক বেশি খারাপ, এত কম বয়সী মেয়েটাকে গর্ভবতী করে ফেলেছে আর এখন তাকে ছেড়ে চলে গেছে, তাই সে অ্যাবর্শনের জন্য এসেছিল। এসব শোনার পর তো মিস্টার জোয়ের বাবা অনেক বেশি রেগে যায় আর বলে, এক তো আমি কোনো গ্র্যান্ড চাইল্ডেন পাচ্ছি না, আর যারা সুযোগ পাচ্ছে তারা কদর করছে না। আমার ছেলে যদি এসব কিছু করতো আমি তার পাই ভেঙে ফেলতাম। মিস্টার জো অবাক হয়ে তার বাবাকে বলে, হতে পারে সেটা আপনারই গ্র্যান্ডসন। তার বাবা তো সেখানে পুরাই অবাক হয়ে যায়। অন্যদিকে জিয়াকে তার আন্টি কল করেছিল, তাই সে আন্টির সাথে দেখা করতে বাড়িতে যায়। আন্টি আসলে কোনো প্রজেক্টের নামে 2 মিলিয়ন টাকা নিয়েছিল আর তার বই পড়তে ফটোশুট হবে। জিয়া আসার পর তার আন্টি তাকে বকতে শুরু করে, তুমি এত লেট কেন করলে, আর তাকে একজন লোকের কাছে নিয়ে যায়। জিয়া তো জানতো না কোন ধরনের ফটোশুট হবে এখানে, তাই সে ব্যক্তিকে সে জিজ্ঞেস করে ফটোশুটের সবকিছুর ব্যবস্থা কি হয়ে গেছে। সেখানে লোকটা বলে ক্যামেরা পুরো সেট হয়ে আছে। জিয়া তখন জিজ্ঞেস করে কি ধরনের শুট হবে, আমাকে কেমন পোজ করতে হবে। সে লোকটা খারাপ ইঙ্গিত দিচ্ছিল আর বলছিল আগে আমরা কিসের ফটোশুট করব। আর তাকে টাচ করার চেষ্টা করলে সেখানে জিয়া তাকে অনেক জোরে ধাক্কা দেয় আর সে বলে আমি এরকম কোনো শুটই করব না। আন্টি বলতে শুরু করে, তুমি এসব কিছু কি করছো, তাড়াতাড়ি করে ক্ষমা চাও এবং কাজে লেগে পড়ো। সেখানে জিয়া রেগে যায় আর বলে, আপনারা কেন সব সময় আমাকে এরকম ভাবে এসব খারাপ কাজ করতে বাধ্য করতে চান। আমি নিজের খরচ এবং আমার পড়াশোনার খরচ চালানোর জন্য নিজে কাজ করে টাকা উপার্জন করেছি, কিন্তু এখন আপনি আপনার ছেলের ফায়দার জন্য আমাকে বাধ্য করতে চাচ্ছেন এসব কিছু করতে। তারপরও কেউ জিয়ার কোনো কথাই শুনছিল না, তাই জিয়া বাধ্য হয়ে বলে আমি মা হতে চলেছি। তখন তার কাছে থাকা সে রিপোর্টও নিচে পড়ে যায়। রিপোর্ট দেখার পর তো আন্টি রেগে যায় আর বলে, তুমি এসব কি করেছো, তুমি অন্য কারো বাচ্চার সাথে গর্ভবতী। সে লোকটা আন্টিকে বলতে শুরু করে, তুমি তো বলেছিলে এরকম কোনো কিছুই না, আর সব টাকাও আমার কাছ থেকে নিয়ে নিয়েছো, আর আমি এখন এই সব কিছু কি শুনছি, আমার সব টাকা ফেরত দাও। আমি এখন আর এরকম কোনো কাজই করব না। সেখানে আন্টি বলে আমার কাছে একটা প্ল্যান আছে। তখনই জিয়া সেখানে মাথা ঘুরে পড়ে যায়। সেখানে আন্টি বলে তোমার তো এই কাজ করতেই হবে। অন্যদিকে মিস্টার জো তার অ্যাসিস্ট্যান্টকে সাথে করে জিয়ার বাড়ির বাইরে চলে আসে। দরজার সামনে আসার পর সে আন্টিকে জিজ্ঞেস করে জিয়া কোথায়। আন্টি তাকে জিজ্ঞেস করে আপনি কে, কিন্তু মিস্টার জো তখন শক্ত স্বরে বলে আমি জিয়াকে খুঁজতে এসেছি। আন্টি বলে আমরা এই জিয়ার বাড়ির মানুষ, কিন্তু জিয়া তো এখনো বাড়িতে ফিরেনি। মিস্টার জো বলে আচ্ছা ঠিক আছে, সে আসলে আমাকে খবর দিয়েন, আর সে গাড়ি নিয়ে চলে যায়। তার যাওয়ার পরপরই জিয়ার ভাই বের হয় আর বলে তাকে দেখে অনেক বড়লোক মনে হলো, আবার এরকম না তো জিয়ার বাচ্চার বাবা সে। সেখানে আন্টি বলে এই বিষয়ে আমাদের কোনো কিছুই যায় আসে না, আমরা মিস্টার ওয়াং এর কাছ থেকে টাকা নিয়েছি, তাই এই কাজ তো আমাদেরকে করতেই হবে। অন্যদিকে রাস্তায় মিস্টার জোকে তার বাবা কল করে আর বলে এখন আমার গ্র্যান্ডসনকে তুমি কি খুঁজে পাওনি, আমি তো এখনই দুঃস্বপ্ন দেখলাম, সে কান্না করছে আর বারবার সাহায্য চাচ্ছিল। সেখানে মিস্টার জো ভাবছিল তার বাবা আগেরবারও স্বপ্ন দেখেছিল তার গ্র্যান্ডসন আসছে, তারপরে সে জানতে পারলো জিয়া তার বাচ্চার সাথে গর্ভবতী। সেখানে সেক্রেটারিও বলছিল তার পরিবারের মানুষের ব্যবহার আমার কাছে অনেক সন্দেহজনক মনে হয়েছে। মিস্টার জো ভাবে আমারও, কিন্তু আমি ভেবেছি তার পরিবারই তো, তার পরিবারের মানুষ তার সাথে কি বা করবে, কিন্তু সবকিছু বাদ দিয়ে এখন গাড়ি ঘোরাও। অন্যদিকে দেখানো হয় জিয়ার এখন মাত্র জ্ঞান ফিরে আর সে দেখতে পায় তাকে বেঁধে রাখা হয়েছে। আন্টি সেখানে ইনজেকশন রেডি করছিল তাকে দেওয়ার জন্য। সেখানে মিস্টার ওয়াং বলছিল ইনজেকশন দিয়ে কাজ হবে না, তাকে অনেক মারো যাতে বাচ্চার কাজ পুরো শেষ হয়। আন্টি বলে না ইনজেকশনই তো বেশি, কিন্তু মিস্টার ওয়াং তার কথাই মানছিল না। আর সেখানে জিয়া তো অনেক বেশি ভয় পাচ্ছিল আর সে বারবার মিস্টার জয়ের কথাই ভাবে, আর সে বারবার আশা করছিল সে যাতে এখানে চলে আসে তাকে বাঁচাতে। তার আন্টি তো সে জায়গায় সামনে আসতে শুরু করে। জিয়া ভাবছিল হয়তো আমি আজকে আর বাঁচবো না। সেখানে আন্টি যখনই তার উপর অ্যাটাক করতে যাবে তখনই সেখানে মিস্টার জো চলে আসে। আন্টি তখন সেখানে থেমে যায়। মিস্টার ওয়াং তো চোখে কম দেখতো, তাই সে সামনে যেতে শুরু করে আর বলে কে তুমি, কেন এখানে এসেছো, তুমি জানো আমি কে। কিন্তু সে সামনে যাওয়ার পর মিস্টার জোকে দেখতে পায় আর সে ভয় পেয়ে যায় আর নত হয়ে বলছিল প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনাকে চিনতে পারিনি। কিন্তু মিস্টার জো তো সেখানে জিয়ার কাছে চলে যায় এবং তার বাঁধন খোলে। জিয়াকে সে কোলে তুলে নেয় আর সবাইকে বলে তোমাদের এত সাহস আমার ওমেনকে টাচ করেছো।
মিস্টার ওয়াং তো ভয় পেয়ে বলতে শুরু করে, আমি জানতাম না এটা আপনার উমেন, না হলে আমি কখনো এরকম কোনো কিছু করতাম না। আর সে আন্টির উপর চিল্লাচ্ছিল, তুমি কেন আগে আমাকে কিছু বলনি? আন্টি তো নিজেও মিস্টার জয়ের ব্যাপারে কিছুই জানতো না, কিন্তু তার ছেলে তাকে চিনে ফেলে। তারা তিনজন মিলে তখন তার কাছে ক্ষমা চাচ্ছিল। মিস্টার জো রেগে তার লোকদেরকে বলে তাদের হাত ভেঙে ফেলো। আন্টি ভয় পেয়ে যায় আর বলে, আমরা তার বাড়ির লোক। মিস্টার জো বলে, বাড়ির লোকেরা কি এরকম হয়? নিজের বাড়ির মেয়েকে বিক্রি করে দেয়। আর সে তার গার্ডদেরকে বলে সবাইকে শিক্ষা দিতে, আর জিয়াকে নিয়ে চলে যায়। জিয়া তো গাড়িতে ক্লান্ত অবস্থায় তার কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে। তার চোখ খোলার পর সে আস্তে করে তাকে ধন্যবাদ জানায়। মিস্টার জো তাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে বলনি তুমি আমার বাচ্চার মা হতে চলেছ? জিয়া তো ভাবছিল, সে তো নিজেই আমাকে বলেছে দূরে থাকতে, আর এখন প্রশ্ন করছে। মিস্টার জো বলে, আমি চাই না তুমি অ্যাবর্শন করাও। জিয়া সোজা তাকে না বলে। মিস্টার জো অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত কেউ তার কথায় না বলার সাহস পায়নি। মিস্টার জো তাকে বলে, তুমি এখন আমাকে বিয়ে করে নাও, বাচ্চা হওয়ার পরে তুমি চাইলে যেতে পারো। সেখানে জিয়া তাকে বলে, আমি বিয়ে করতে চাই না, আমার পারিবারিক অবস্থা অনেক বেশি খারাপ, আর আপনি এত ধনী, আমাদের ম্যাচ হয় না। আর আমি যদি বাচ্চার কথা বলতে চাই, আমি চাই না আমার বাচ্চার জীবনও আমার মতোই হোক। মিস্টার জো বলে, বাচ্চা আমার সাথে থাকবে, তাহলে কোনো সমস্যা হবে না। আমি তোমার এবং আমার বাচ্চার দুজনের দায়িত্ব নিতে চাই। জিয়া বলে, কিন্তু মানুষ কি ভাববে? আপনার পরিবার কখনই আমাকে অ্যাকসেপ্ট করবে না। মিস্টার জো বলে, আমার পরিবারে চিন্তা করো না, সবাই তোমাকে পছন্দ করবে। আর আমি এই সব কিছুর পরিবর্তে তোমাকে 1 বিলিয়ন টাকা দিব। এতগুলো টাকার কথা শুনে ও তো শকড হয়ে যায়। তারপরও জিয়া তাকে না করে। জিয়া বলে, আমার টাকা লাগবে না, আমি আমার বাচ্চা কাউকে দিব না। সেখানে মিস্টার জো বলে, তুমি কি চাও তোমার বাচ্চাও তোমার মতো সাফার করুক? তুমি কি সত্যিই চাও তোমার বাচ্চা সেই পরিবেশে বড় হোক? জিয়া রেগে বলে, আপনার কথার মানে কি? আমার বাড়ি যেরকমই হোক আমি তো সেখানেই থাকবো, কারণ আমার কাছে আর কোনো রাস্তা নেই। মিস্টার জো তার সেক্রেটারিকে বলে, গাড়ি বাড়িতে নিয়ে যাও। জিয়া বলে, কিন্তু আমার বাড়ি তো পেছনে রয়ে গেছে। কিন্তু মিস্টার জো বলে, আমরা আমার বাড়িতে যাব। তারপর সে জিয়াকে তার বড় বাড়িতে নিয়ে যায়। তারা ভেতরে ঢোকার পরই সব মেয়েরা তাদেরকে ওয়েলকাম জানায়। জিয়া তো পুরোই অবাক। তখনই সেখানে মিস্টার জোয়ের বাবা চলে আসে, আর সে খুশি হয়ে বলে, ফাইনালি আমার পুত্রবধূ বাড়িতে চলে এলো। মিস্টার জো বলে, সে আমার বাবা। জিয়া সেখানে নত হয়ে তাকে হ্যালো বলে। সেখানে তার বাবা তো হ্যাপি হয়েছে আর বলে, আমাকে আঙ্কেল বলবে না, ফাদার ইন ল বলে ডাকবে। মিস্টার জো বলে, এখনো সে বিয়ের জন্য রাজি হয়নি। তার বাবা তো সেখানে রেগে যায় আর বলে, একটা কাজও তোমাকে দিয়ে হয় না। তারপর সে মিস্টার জোকে মোটিভেট করে আর বলে, তোমার মাও তো সহজে রাজি হয়নি, 27 বার আমাকে রিজেক্ট করেছে। মিস্টার জো বলে, বাবা আপনি তো রিজেক্ট করেছিলেন। বাবা ছেলের ঝগড়া দেখে তো সেখানে জিয়ার অনেক হাসি পাচ্ছিল। সেখানে একজন মৃত্যু বিদ্রুপ করে বলে, কি ব্যাপার, সে তো আস্তে করে পুরো মহলেই প্রবেশ করে ফেললো, তাও আবার প্রেগনেন্সির বাহানা করে। এসব শুনে বাবা তো রেগে যায়, তাকে চড় মারে আর বলে, সে তো এখানে কাজ করার যোগ্য না, তাকে এখানে কে রেখেছে? মেয়েটকে তো সে জায়গা থেকে ফায়ার করে দেওয়া হয় আর বলা হয় তাকে যাতে কেউ কাজে আর না নেয়। তারপর দেখা যায় বাবা জিয়ার জন্য নানা ধরনের খাবারের ব্যবস্থা করেছিল, আর গিয়ে জিয়াকে জিজ্ঞেস করে, তোমার কি খাবার পছন্দ? আমি তোমার পছন্দের ব্যাপারে জানতাম না, তাই সব খাবার আমি বানিয়েছি। জিয়া এত খাবার দেখে তো পুরাই অবাক। তারপর সেখানে আর অনেকগুলো জামা কাপড় নিয়ে আসা হয়। সেক্রেটারি বলে, অনেক তাড়াহুড়ো করে এগুলো আনা হয়েছে, পরে আপনার জন্য আরো জামা চলে আসবে। জিয়া তো অবাক হয়ে ভাবছিল, এত কম সময়ে তারা সবকিছুর ব্যবস্থা করে ফেলেছে। মিস্টার জো সেখানে তার বাবাকে বলে, এখন তার রেস্টও তো করতে হবে। ফাদার বলে, আমি তো ভুলে গিয়েছিলাম। আর সে মেয়েটকে বলে, তাকে রেডি করে বিছানায় নিয়ে যাও। তারপর মেয়ের তো জিয়াকে নিয়ে যায় এবং তাকে বাদ দেওয়ায়, তার মেকআপ পেডিকিউর সবকিছু করায়। তারপর মেয়েটাকে মিস্টার জোয়ের রুমে দিয়ে যায় আর বলে, আজ থেকে আপনারা এই রুমেই থাকবেন, আর আলমারিতে আপনার জন্য সব কাপড় চোপড় রাখা হয়েছে। অন্যদিকে জিয়ার কাছে তার আঙ্কেলের কল আসে। আঙ্কেল বলে, আমি বাড়িতে চলে এসেছি, তাড়াতাড়ি করে বাড়িতে আসো। জিয়া তার কণ্ঠ শোনার পর আবারও ভয় পেয়ে যায় আর ভাবছিল, আমি আমার অতীত থেকে কখনোই পালাতে পারবো না। তখনই দরজা খুলে মিস্টার জো ভেতরে আসে। ও তাড়াতাড়ি করে জামা ঠিক করে আর তাকে জিজ্ঞেস করে, আপনি এখানে? মিস্টার জো বলে, রুম তো আমার, আসার আগে কি নক করতে হবে নাকি? ভেতরে আসার পর সে জিয়াকে জিজ্ঞেস করে, তুমি বিয়ের ব্যাপারে কি ভেবেছো? চলো আমরা বিয়ে করে ফেলি। জিয়া বলে, আমাকে কিছু সময় দেন। মিস্টার জো ভাবে আর বলে, ঠিক আছে, কিন্তু পরে সব কাজ আর করো না। জিয়া তো মনে করছিল সে হয়তো জানতে পেরে গেছে আমি স্কুলে পরিষ্কারের কাজ করি, তাই সে মিস্টার জোকে বলে, এই কাজে আমার কোনো লজ্জা নেই। মিস্টার জো গম্ভীর হয় আর বলে, এখন তুমি আমাদের বাড়িতে আছো, আমাদের রুলস মানতে হবে। জিয়া বলে, সে কাজে আমার কোনো লজ্জা হয় না, কারণ সে কাজ অনেকটাই সোজা, আমি আরামে সে কাজ করতে পারি। মাঝে মাঝে আমি দিনে 3 বার ওই কাজ করি।
মিস্টার আরজু তো অবাক হয়ে যাচ্ছিল, কারণ সে তো ভাবছিল জিয়া নিজেকেই সেল করে। ও তো রেগে জিয়াকে বলে, তুমি এখন অনেক সীমা অতিক্রম করে ফেলছো। আমি বারবার না করছি, তারপরেও তুমি আমার কথা শুনছো না। আর সে জিয়াকে ধরে অনেক জোরে কিস করতে শুরু করে। আর সে জিয়াকে বিছানায় নিয়ে যায়, আর যখনই তাকে কিস করতে যাবে জিয়া তাকে থামায় আর বলে, মিস্টার আরজু আপনি এসব কি করছেন? মিস্টার আরজু রেগে তখন জিয়াকে বলে, তুমি যখন অন্য মানুষের জন্য রেডি হতে পারো, তাহলে আমি কেন পারবো না? জিয়া তো ইমোশনাল হয়ে যায় আর বলে, আমার নিজের কাছেও সম্মান আছে, তাই প্লিজ আমার কাছ থেকে দূরে সরে যান। মিস্টার জো তখন সরে যায় আর সে জিয়াকে বলে, আলমারিতে ঘুমানোর জন্য সব জামা কাপড় আছে, সেগুলো নিয়ে আসো এবং নিচে শুয়ে পড়ো। জিয়াও তখন সবকিছু এনে নিচে বিছানা বানাতে শুরু করে। আর সে মিস্টার জোকে দেখছিল যে কিনা ঘুমিয়ে পড়েছে, আর সে ভাবছিল সে আসলেই অনেক বেশি হ্যান্ডসাম, কিন্তু সে জানতো না মিস্টার জো আসলে ঘুমায়নি। অন্যদিকে সকালে মেয়ের জিয়াকে জিজ্ঞেস করছিল, ম্যাডাম আপনি এত সকালে উঠেছেন, আপনার কি রাতে ভালো ঘুম হয়নি? জিয়া বলে, আমার এখন আর ঘুম আসছে না, তাই আমি ভাবলাম সবার জন্য খাবার বানাই। সেখানে মেয়েট বলে, মিস আপনার কিছুই করতে হবে না, আমরা এখানে আছি সবকিছু করার জন্য। কিন্তু জিয়া অনেক জেদ করে, তাই সেও রাজি হয়ে যায়। তারপর জিয়া কিচেনে চলে আসে, সেখানে মেয়েট বলে, এখানে সবই রাখা আছে, আপনার কি সত্যি সাহায্যের প্রয়োজন হবে না? জিয়া বলে, না আমি নিজেই করতে পারবো। মেয়েট জিয়াকে বলে, আজকে ওল্ড ম্যাডাম আসবে, তার সামনে বেশি কথা বলবেন না, সবাই তাকে অনেক বেশি ভয় পায়। জিয়া বলে, ঠিক আছে। ততক্ষণে সেখানে ওল্ড ম্যাডাম চলে আসে। মীর তো সেখানে ভয় পেয়ে যায়। সেখানে ওল্ড ম্যাডাম বলে, এটাই কি সে মেয়ে যে আমার ছেলের বাচ্চাকে ক্যারি করছে? মীর বলে, হ্যাঁ, আর আমি তাকে এসব কাজ করতে নিষেধ করেছিলাম, কিন্তু সে জেদ করছিল। ওল্ড ম্যাডাম বলে, আচ্ছা ঠিক আছে, এখন যাও আমার জন্য মেয়েদের জামা কাপড় নিয়ে আসো। তারপর সে মেয়েদের মতো জামা কাপড় পরে জিয়ার কাছে যায়। জিয়া তাকে চিনতে পারে না আর জিজ্ঞেস করে, আপনি কে? তখন সে বলে, আমি নতুন মেড, কিছুদিনের জন্য এখানে এসেছি। ও তো কথায় কথায় বলে ফেলে ওল্ড ম্যাডাম নাকি অনেক শক্ত আর সবাইকে কন্ট্রোল করে। তখন তো সে রেগে মেডকে দেখছিল, কারণ মেড ছাড়া কেই বা আছে তাকে সবকিছু বলার। সে তারপর জিয়াকে বলে, তুমি কেন তাকে এত বেশি ভয় পাচ্ছ? তোমার তার ব্যাপারে কি মনে হয়? সে কি তোমাকে অ্যাকসেপ্ট করবে না? জিয়া বলে, না আমি তো এই জন্য ভয় পাচ্ছি না, কারণ আমি তো এই বাড়িতে থাকতেই চাই না। সে তো অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? তুমি তো এই জায়গায় সব সুবিধা পাচ্ছ, তোমার আর তোমার বাচ্চার ভবিষ্যৎ হয়ে যাবে। সেখানে জিয়া বলে, আমি তো এই বাচ্চাকে রাখতেই চাইনি, আমি অপারেশনের কথাও ভেবেছিলাম। জোয়ের মা তো অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি কেন এসব কিছু ভেবেছ? এখানে তো সবাই তোমার সাথে ভালো ব্যবহার করছে। জিয়া বলে, আমি যদি এই বাড়িতে থাকি, আমার অতীত এই বাড়িটাকেও নোংরা করে ফেলবে। আমি শুধুমাত্র একটা নর্মাল জীবনযাপন করতে চাই, স্কুলে যাব, কাজ করব, আর এটাই আমার মায়ের শেষ ইচ্ছেও ছিল। ওল্ড লেডি তাকে বলে, সবসময় জীবনে হার মানা উচিত নয়, মাঝে মাঝে পালানোর থেকে কারো সাপোর্ট নিয়ে নেওয়া বেশি ভালো। জিয়ার মনে পড়ে তার দেরি হয়ে যাচ্ছে, তাই সে চলে যায়। ওল্ড ম্যাডাম বুঝতে পারে সে অনেক কঠিন পরিস্থিতিতে বড় হয়েছে। তারপর সে মেয়েটকে বলে, তার ব্যাপারে সব খোঁজ খবর নাও, আর যে তাকে পেরেশান করবে তার অবস্থা অনেক বেশি খারাপ হবে। অন্যদিকে জিয়া ভয় পেয়ে বাড়িতে যায় আর গিয়ে দেখতে পায় তার আঙ্কেল বাড়িতে। সেখানে আন্টি এবং তার ছেলে ভয় পেয়ে নিচে বসেছিল। আঙ্কেল সেখানে দুজনকেই অনেক মেরেছিল। সেখানে আঙ্কেল বলে, আমি জানি যখন আমি এখানে ছিলাম না তারা তোমাকে অনেক বুলি করেছে, তাই আমি দুজনকে ভালো শিক্ষা দিয়েছি। তারা ছেলে এবং ওয়াইফকে ভয় দেখানোর পর দুজনকে সে বাইরে বের করে দেয়। সবার যাওয়ার পর সে জিয়াকে বলছিল, তোমার কাপড় খোলো, আমি তোমাকে দেখতে চাই। তখনই সেখানে আন্টি চলে আসে আর বাহানা করে তার শরীরটা বেশি একটা ভালো নয়, তাকে রেস্ট করতে দাও। তখন আঙ্কেলও বাইরে চলে যায়। তখন আন্টি তাকে আস্তে আস্তে বলছিল, তোমার আঙ্কেল যাতে না জানতে পারে তুমি মা হতে চলেছ। কিন্তু আঙ্কেল তো সবই শুনে ফেলে। ভেতরে আসার পর দুজনের উপরই চিল্লাচ্ছিল আর বলে, আমাকে বলো কার বাচ্চা? ভাই তো ভয় পেয়ে যায় আর বলে, মিস্টার জয়ের। আঙ্কেল তো রেগে যায় আর বলে, আমি তোমাকে বড় করেছি, তোমার মায়ের মতো ভেবেছি, আর তুমি এটা করেছো। তোমার কি মনে হয় সেই পরিবার তোমাকে অ্যাকসেপ্ট করবে? এ কথা বলে সে জিয়াকে কিছু ফটো দেখায়। জিয়া তো সেগুলো সরাতে শুরু করে। তাকে আঙ্কেল বলে, আজকে আমি তোমাকে ভালো শিক্ষা দিব। কিন্তু সে কোনো রকম ভাবে বাইরে বেরিয়ে যায়। তার দেখা মিস্টার জয়ের মায়ের সাথে হয়, যাকে সে মেড মনে করছিল। জিয়া তো মিস্টার জয়ের মাকে বলছিল, আপনি এখানে? তখন সে জিয়াকে বলে, তুমি ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। তখনই আঙ্কেল বাইরে চলে আসে আর বলে, তুমি কে?
মিস্টার জয়ের মা বলে, আমার পুত্রবধূকে টাচও করলে আমি তোমাদেরকে ছাড়বো না। তখন তারা বুঝতে পারে সে হচ্ছে মিস্টার জয়ের মা। তারপরেও আঙ্কেল চায় অ্যাটাক করার জন্য, কিন্তু বডিগার্ড এসে তাকে নিচে ফেলে দেয়। গার্ড সেখানে আঙ্কেলকে ধরে ফেলে। তখনই মিস্টার জো আসে, তার মাকে জিজ্ঞেস করে, মা তুমি কি ঠিক আছো? আর সে জিয়াকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো জায়গায় ব্যথা লেগেছে? জিয়া তো না বলে। তখন তো সে তাকে কোলেই তুলে নেয়। আঙ্কেল তো অনেক বেশি রেগেছিল আর গালি দিতে শুরু করে আর বলে, তোমার আসার আগে সে পরিষ্কার ছিল, আমি তোমাকে ছাড়বো না। কিন্তু মিস্টার জো তার লোকদেরকে বলে, তাদের নাম ও নিশান পুরো মিটিয়ে দাও। কিন্তু জিয়া না করে আর বলে, আমি শেষবারের জন্য তাদেরকে ক্ষমা করছি, কারণ আমার মায়ের শেষ সময়ে তারা পাশে ছিল। কিছুক্ষণ পর সেখানে সেক্রেটারি আসে আর বলে, ভেতরে আমরা এই ছবিগুলো পেয়েছি। তার আঙ্কেল তো চিল্লাতে শুরু করে আর বলে, সবকিছু আমার। কিন্তু মিস্টার জো সব ছবিগুলোকে জ্বালিয়ে দেয় আর সে আঙ্কেলকে বলে, এ সব কিছুতে আমার কোনো কিছুই যায় আসে না। আঙ্কেল তো চিল্লাতে শুরু করে আর বলে, জিয়া আমার, তুমি আমার জিয়াকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারো না। কিন্তু মিস্টার জো তাকে জবাব দেয়, জিয়া তোমার না, জিয়া শুধুমাত্র আমার। তাই তার সাথে কোনো কিছু করার স্বপ্ন দেখা তুমি ছেড়ে দাও। আন্টি সেখানে আঙ্কেলকে বলছিল বারবার চুপ করতে, কারণ সে অনেক বেশি কথা বলছিল। মিস্টার জো তো সেখানে সবাইকে দেখিয়ে তার ফরহেডে কিস করে। এসব দেখে তো আঙ্কেল আরো বেশি চিল্লাতে শুরু করে। তারপর দেখা যায় জিয়া হসপিটালে ছিল আর মিস্টার জো সারাক্ষণ তার পাশেই ছিল। জিয়া তাকে প্রশ্ন করে, তুমি কি সারা রাত আমার পাশে ছিলে, আমার কেয়ার করছিলে? মিস্টার জো বাহানা বানিয়ে বলে, মায়ের অনেক টেনশন হচ্ছিল তাই আমি এখানেই ছিলাম। তাছাড়া তোমার জন্য আমারও টেনশন হচ্ছিল। জিয়া ভাবে সে আমার জন্য না, বাচ্চার জন্য টেনশন করছে। সে আমার জন্য কেনই বা টেনশন করবে? মিস্টার জো সিরিয়াস হয়ে তাকে বলে, এখন তুমি আর কোথাও যাবে না, বাড়িতে থাকবে। জিয়া বলে, কিন্তু আমার তো স্কুলে যেতে হবে। মিস্টার জো তাকে বলে, স্কুল? বাচ্চার কিছু হয়ে গেলে তুমি কি দায়িত্ব নিবে? তাই চলো আমরা ছুটির জন্য অ্যাপ্লিকেশন দিয়ে আসি। আর সে মনে মনে ভাবছিল, এখন আমি তাকে সেরকম কোনো কাজ আর করতে দিব না। জিয়া তাকে জিজ্ঞেস করে, বাচ্চা হয়ে যাওয়ার পর আমি কাজ কিভাবে করব? জো বলে, তুমি এসব নিয়ে টেনশন করো না, আমি তো তোমাকে টাকা দিচ্ছি, সারা জীবন পেতেই থাকবে। কিন্তু জিয়া বলে, না, আমি কারো টাকায় বাঁচতে চাই না, আমি আমার নিজের যোগ্যতায় সবকিছু করতে চাই। মিস্টার জো বলে, ঠিক আছে, ডিভোর্সের পরে তুমি জোরপূর্বে কাজ করতে পারো, কিন্তু এখন বলো তুমি কি বিয়ের জন্য রাজি? মা বলে, তাকে জোর করো না, তাকে সময় দাও। কিন্তু জিয়া বলে, না, আমি ভেবে নিয়েছি, আমি বিয়ে করতে রাজি। মিস্টার জো তো হ্যাপি হয়। তারপরে সিনে দেখানো হয় তারা বাড়িতে ফিরে যায়। মা তো খুশি হয়ে বলে, তোমরা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিয়েছো? মিস্টার জো কিছু না বলে চলে যায়। মা খুশি হয়ে জিয়াকে বলে, তার কথায় বা তার ব্যবহারে কিছু মনে করবে না, সে ছোট থেকে এরকমই। তারপর সে জিয়ার জন্য তাদের উত্তরাধিকারী সূত্রের ব্রেসলেট আনায় আর জিয়াকে গহনা কাটিয়ে উপহার দেয়। জিয়া বলে, এগুলো তো অনেক বেশি দামি, আমি এগুলো কিভাবে পরবো? সেখানে মা বলে, তুমি আমাদের পরিবারের পুত্রবধূ, এ সব কিছু তোমার পক্ষের এবং তুমি ডিজার্ভ করো। আর সে জিয়াকে সে ব্রেসলেট পরিয়ে দেয়। জিয়া তো মনে মনে ভাবছিল, মা সবসময় আমার সাথে অনেক বেশি ভালো ছিল, আমি না পড়তে চাইলে সে কষ্ট পাবে। তারপর সে মিস্টার জয়ের কাছে যায় আর তাকে বলে, আপনার মা আমাকে এই যে ব্রেসলেট পরিয়ে দিয়েছে, আমি এটা বের করার অনেক চেষ্টা করেছি কিন্তু পারছি না, এখন আমি কি করব? মিস্টার জো ভাবে সে আমার সাথে কোনো সম্পর্ক জড়তেই চায় না, একটা ব্রেসলেটে তার এত সমস্যা হচ্ছে। ও তাই জিয়াকে বলে, না বের হলে তুমি তোমার হাতই কেটে ফেলো। জিয়া তার মজার কথাকে অন্য কিছুই ভাবে আর সে ভাবছিল সে আসলে অনেক শক্ত মানুষ, একটা ব্রেসলেটের জন্য সে আমাকে এরকম কথা বলল। দুজনের আদেশ সেখানে একে অপরের কথাই ভাবছিল, তারা দুজনে একই কথা ভাবছিল, তার কি সত্যি আমার জন্য কোনো কেয়ার নেই? তারপরের দিন সে যখন খাবার খেতে যায় দেখতে পায় এতগুলো খাবার। ও তো নিচে আসার পর মেয়েটকে জিজ্ঞেস করে, এতগুলো খাবার কার জন্য? মেয়েট বলে, সবকিছু আপনার জন্য, স্যার বলেছে আপনি যাতে পুরো নিউট্রিশন পান, আর আপনার যদি এসব খাবার পছন্দ না হয় আমাকে জানাতে পারেন, আমি আরো খাবারের ব্যবস্থা করছি। জিয়া বলে, না না, এসব ঠিক আছে, আর খাবার খেতে শুরু করে। তারপর সে যখন স্কুলে যাওয়ার জন্য রওনা হচ্ছিল তাকে মেয়েট থামায় আর বলে, ইয়াং মাস্টার বলেছে আপনি এরকম জামা কাপড় পরে স্কুলে যেতে পারবেন না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে মেয়েটকে বলছিল সে কেন সবসময় পুরনো জামা কাপড় পরে, আমাদের পরিবারে কি আকাল পড়ে গেছে নাকি? তারপর সে মেয়েটকে বলে তার জন্য সব নতুন কিছুর ব্যবস্থা করতে। তারপর দেখা যায় জিয়া নতুন জামা পরে স্কুলে যায়। সবাই তো জিয়াকে দেখে হতবাক হয়ে যায়, কারণ তাকে দেখে কেউ চিনতেই পারছিল না। প্রিন্সিপাল নিজে এসে তাকে ওয়েলকাম জানায়, কারণ সে জানতো মিস্টার জোয়ের সাথে তার কোনো সম্পর্ক আছে। জিয়া প্রিন্সিপালকে বলে, আমি ছুটি নেওয়ার জন্য এসেছি, আমি কি ছুটি পেতে পারি? প্রিন্সিপাল বলে, হ্যাঁ অবশ্যই। সেখানে আমাদের লিকে দেখানো হয় যাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। ও তো জিয়াকে দেখে অনেক জেলাস হচ্ছিল আর ভাবে সে প্রতিশোধ নিয়ে ছাড়বে।
তারপর সে সুযোগ বুঝে জিয়ার ওপরে কিছু একটা ফেলার চেষ্টা করে, কিন্তু সিকিউরিটি সেখানে অ্যালার্ট হয়ে যায় আর তাকে বাঁচাতে মিস্টার জো সেখানে চলে আসে। আর সেটাকে বাঁচাতে যাবে তার আগে জিয়াকে আরেকজন বাঁচিয়ে ফেলে আর সেক্রেটারি সেখানে লিকে ধরে ফেলে আর তাকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হয়। অন্যদিকে জিয়া তো সেই ছেলেকে দেখে অনেক হ্যাপি হয় আর বলে, সিনিয়র চ্যান, আপনি এখানে? আপনি কবে ফিরেছেন? চ্যান বলে, আমি কালকে এসেছি, এখন থেকে আমি এখানেই পড়াবো। সিয়া তখন অনেক খুশি হয়। এসব দেখে মিস্টার জো অনেক জেলাস হয় আর তাকে জিজ্ঞেস করে সে কে। সিয়া বলে, সে আমার সিনিয়র, সে সব সময় আমাকে অনেক সাহায্য করেছে। চ্যান তার মাথায় হাত বুলাচ্ছিল আর বলে, তুমি তো এখন আরো সুন্দরী হয়ে গেছো। তখন তো মিস্টার জো তাকে তার কাছে করে ফেলে আর তাকে নিয়ে চলে যায়। গাড়িতে জিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি কি নারাজ নাকি তুমি জেলাস হয়েছ? জো তো না করেছিল, কিন্তু সে মনে মনে ভাবছিল, আমি আজকে অনেক বেশি রিয়েক্ট করে ফেলেছি। সেখানে মিস্টার জো তার হাতে আঘাত পেয়েছিল, তাই জিয়া তাকে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। মিস্টার জো তাকে জিজ্ঞেস করে সে তোমাকে কিভাবে সাহায্য করত। জিয়া বলে, ফিস ভরার জন্য চ্যানি আমাকে কাজ দিয়েছিল, না হলে তো আমার পড়াশোনা কবেই শেষ হয়ে যেত। জো তো অন্য কিছুই ভাবছিল আর সে অনেক বেশি জেলাস হয়ে যায় আর হঠাৎ করে বলে, তুমি গাড়ি থেকে নেমে যাও। জিয়া তো অবাক হয়ে যায়, কি হয়েছে কিছুই বুঝতে পারেনি। তাকে রাস্তায় নামিয়ে সে তো চলে যেতে শুরু করে, কিন্তু হঠাৎ করে জয়ের মনে পড়ে তার পায়ে তো অনেক বড় হিলস, এগুলো দিয়ে সে ভালোভাবে হাঁটতে পারবে না। তাই সে আবারও জিয়ার কাছে ফিরে যায় আর জিয়াকে ভেতরে যেতে বলে, কিন্তু সে চুপচাপ দাঁড়িয়েছিল। মিস্টার জো তো গাড়ি থেকে নেমে যায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি ট্যাক্সি কেন নাওনি, এরকম ভাবে পায়ে হাঁটছিলে? জিয়া বলে, আপনার কি যায় আসে, আমি তো বললামই আমি যাব না। ও তো কোনো রকম ভাবে জিয়াকে মানিয়ে বাড়িতে নিয়ে যায় এবং তার পায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছিল আর সে জিয়াকে বলছিল, এখন থেকে এসব কাজ তুমি ছেড়ে দাও, এখন তুমি আমার সাথে আছো। জিয়া ভাবছিল হয়তো আমি ক্লিনারের জব করি বলে তার সম্মানে আঁচড় লাগে, তাই সে বলে, ঠিক আছে আমি এই কাজ আর করব না। মিস্টার জো বলে, আমি তোমাকে টাকা দিয়ে দিব। কিন্তু জিয়া বলে, না, আমার টাকার কোনো প্রয়োজন নেই, তাছাড়া এই সব কিছু আর বেশি দিন চলবে না। মিস্টার জো বলে, তুমি যদি এসব কাজ ছেড়ে দাও তাহলে সব কিছু অনেক লম্বা সময় ধরে চলতে পারে। জিয়া বলে, বেশি হলে 1 থেকে 2 মাস। কিন্তু জো তো জিয়ার দিকে তাকায় আর বলে, হতে পারে সারা জীবন, তুমি ভেবে আমাকে জবাব দিও। কিন্তু জিয়া তো অনেক ক্লান্ত ছিল আর তার কাঁধের মধ্যে মাথা রেখে শুয়ে পড়ে। কিছুদিন পর জিয়া কোম্পানিতে যায়। মিস্টার জো তাকে বলে, আমি অনেক হয়রান হয়ে গেছি আর তার কাছে গিয়ে শুয়ে পড়ে। জিয়ার হার্টবিট সেখানে পুরো ফাস্ট হয়ে যায়। ওর তো মনে মনে শুধুমাত্র একটা কথাই আসছিল, যদি এই সময়টা এখানেই থেমে যেত। তখন আবার তার মনে পড়ে তার যদি আবার ঠান্ডা লেগে যায়, তাই সে কম্বল নেওয়ার জন্য বাইরে যায়। কিন্তু বাইরে যাওয়ার পর তার সাথে মিস্টার চ্যানের দেখা হয়। মিস্টার চ্যান বলে, স্কুলের কয়টা ডকুমেন্ট দেওয়ার জন্য আমি এখানে এসেছিলাম। অফিসের সব মেয়েরা মিস্টার চ্যানের অনেক প্রশংসা করেছিল, সে অনেক হ্যান্ডসাম এবং স্মার্ট। মিস্টার চ্যান তাকে বলে, তুমি কি রাতে ফ্রি, আমরা ডিনার করতে পারি? জিয়া বলে, হ্যাঁ অবশ্যই, আপনি না থাকলে সেদিন আমার কি হতো, তাছাড়া আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, তাই ধন্যবাদ জানাতে আমি আজকে আপনাকে ট্রিট দিব। তারপর তারা দুজনেই ডিনারের জন্য প্ল্যানিং করছিল। এসব আবার মিস্টার জো শুনে ফেলে। জিয়া যখন কম্বল নিয়ে আসে সে তো নর্মাল ভাবে কাজ করছিল আর সে হঠাৎ করে জিয়াকে বলে, আজকে রাতে তুমি আমার সাথে ডিনারে যাবে। জিয়া বলে, আজকে তো আমি যেতে পারবো না, আমার তো আগে থেকেই প্ল্যানিং আছে, সিনিয়র চ্যানের সাথে আমার প্ল্যানিং আছে। ও তো কোনো রকম ভাবে নিজেকে সামলায় আর বলে, আচ্ছা ঠিক আছে, 7:30টার মধ্যে বাড়িতে চলে আসবে। জিয়া তো অবাক হয়ে যায় আর বলে, এখন তো 6টা বাজে, 1.5 ঘন্টায় কিভাবে ডিনার শেষ হবে, কমপক্ষে তো 2 থেকে 3 ঘন্টা লাগবে। ও তো রেগে যায় আর বলে, তাহলে সবকিছু তোমার প্যাক করে নিও আর বাড়িতে ছেড়ে দিও। ও তার কথার আগামাথা কিছুই বোঝে না। অন্যদিকে জিয়া তার সাথে ডিনার করছিল আর সে ভাবে, আমি আগে সারা দিনে 3টা করে জব করতাম আর যখন ক্লান্ত হয়ে যেতাম সিনিয়র চ্যানের বাড়িতে গিয়ে তার বিড়ালের সাথে অনেক খেলা করতাম। ও বর্তমানে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। তারপর বিল দেওয়ার সময় আসে এবং বলা হয় 2000 টাকা বিল হয়েছে। জিয়া তো অবাক, কারণ তার কাছে এত টাকা ছিল না, কারণ সে তার মাসের স্যালারি এখনো পায়নি। চ্যান বুঝতে পেরে বিল পে করতে যাবে, কিন্তু জিয়া বলে, না, প্রয়োজন নেই। সেখানে ওয়েটার বলে, আমাদের এখানে একটা অফার চলছে, আপনি যদি সব প্লেটের খাবার শেষ করতে পারেন আপনার কোনো বিলই পে করতে হবে না। জিয়া তখন চ্যালেঞ্জ নিয়ে সব খাবার খেতে শুরু করে, কিন্তু সে জানতো না খাবারে অ্যালকোহল ছিল। সব খাবার শেষ করে সে বলে এটার মধ্যে কি অ্যালকোহল ছিল, আর অ্যালকোহলের কারণে সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে মিস্টার জয়ের তো জিয়াকে ছাড়া ভালোই লাগছিল না।
মিস্টার জো তাকে কল করে, চ্যান তার কল ধরে আর বলে সে অনেক নেশাগ্রস্ত, আজকে সেখানেই থাকবে। ও তো রেগে সেখানে পৌঁছে যায় আর চ্যানকে বলে তুমি কি জানো সে মা হতে চলেছে, তারপরেও তাকে ড্রিঙ্ক করিয়েছ। চ্যান তো অবাক হয়ে যায় কারণ সে ব্যাপারে জানতো না। সেখানে ওয়েটার আসে আর বলে সে অফার কমপ্লিট করেছে, তাই কোনো টাকাই পে করতে হবে না। খাবারে অ্যালকোহল ছিল, এটা জানার পর সে তাকে মেরে বসে। সেখানে চ্যান বলে আমি এসব ব্যাপারে জানতাম না। ও তারপর জিয়াকে নিয়ে যাচ্ছিল। জিয়া তাকে চ্যান মনে করে আর বলছিল তুমি জানো মিস্টার জো কত খারাপ, সে তো সারাদিনই রেগে থাকে। জো তার কথা শুনে পুরাই অবাক। তারপর সেখানে ও বলে সে আমার কেয়ারও করে। ও তো মিস্টার জোকে বলছিল সে কি সত্যি আমাকে পছন্দ করে। মিস্টার জো তাকে চুপ করাতে কিস করে বসে। সকালে জিয়া জাগে আর ভাবছিল কি জানি রাতে আমি কি বলে দিয়েছি। মিস্টার জো তার জন্য হ্যাংওভার টি আনে আর তাকে জিজ্ঞেস করে আমার চেহারা কি সত্যি অনেক বেশি খারাপ দেখতে। জিয়া তো অবাক হয়ে যায় আর বলে আমি কি আর কিছু বলেছিলাম। সেখানে জো ভাবে সে বলেছিল আমি তার কেয়ার করি, কিন্তু এ কথা সে বর্তমানে তাকে বলে না। আর তাকে কোম্পানিতে যাওয়ার জন্য রেডি হতে বলে। কোম্পানিতে যাওয়ার পর সবাই তো বলা বলি করছিল এই মেয়েটা কে, যে ইয়াং মাস্টারের সাথে থাকে। তখনই জিয়া হঠাৎ করে তার সাথে ধাক্কা খায়। আরও ভাবছিল আবারও সে হয়তো আমাকে বকা দিবে, কিন্তু জো তাকে কিছুই বলে না। কিছুক্ষণ পর চ্যান আসে, ও চ্যানকে ধন্যবাদ জানায়। চ্যান বলে কেন। মিস্টার জো বলে কালকে তোমার জন্য আমরা অনেক বেশি ক্লোজ হয়ে গিয়েছিলাম, এ কারণে তুমি যদি ব্যথা পেয়ে থাকো আমি তোমাকে 5,000 টাকা পে করতে রাজি আছি। কিন্তু ও তো না বলে। তারপরে সিনের চ্যানের সাথে জিয়া কথা বলছিল, কিন্তু মিস্টার জো তাকে বুকে পাঠিয়ে দেয়। তারপর চ্যানের কাছে মিস্টার জো আসে আর তাকে জিজ্ঞেস করে তুমি কি করতে চাইছিলে। সেখানে চ্যান বলে আমি তাকে প্রশ্ন করেছি, সে আমাকে বলেছে সে তোমার প্রতি একেবারে ইন্টারেস্টেড না, তুমি কি বুঝতে পারছো না। মিস্টার জো বলে আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের মাঝে আসার চেষ্টা করবে না, আমরা আইনগতভাবে একসাথে আছি। কিন্তু চ্যান বলে 10 মাসের জন্য, তারপরে আমার নাম্বার আসবে। মিস্টার জো রেগে যায় আর বলে তুমি হয়তো ভুলে গেছো সে আমার বাচ্চার মা হতে চলেছে। চ্যান বলে এতে আমার কোনো কিছুই যায় আসে না। তখন মিস্টার জো হুমকি দেয় আর বলে আমার ওয়াইফের কাছ থেকে দূরে থাকো, এটাই তোমার জন্য ভালো হবে। আর সে রেগে বাইরে চলে যায়। জিয়া তার সামনে ছিল আর ভাবছিল হয়তো এখন সে আমার উপর রাগ দেখাবে। মিস্টার জো তাকে জিজ্ঞেস করে তুমি বাইরে যা বলেছিলে তা কি সত্য, আমরা শুধুমাত্র কন্ট্রাক্টের জন্য একসাথে আছি। জিয়া বলে হ্যাঁ হ্যাঁ, আমরা তো কন্ট্রাক্ট ম্যারেজের জন্যই একসাথে আছি। মিস্টার জো তো রেগে যায় আর বলে ঠিক আছে, তাহলে আমার বাড়িতে আজকে একজন বন্ধু আসবে, তুমি তার খেয়াল রাখবে, তাই তুমি এখন আমার সাথে বাড়িতে চলো। জিয়া তো রাজি হয়ে যায়, কিন্তু মিস্টার জো তারপরেও শান্তি পাচ্ছিল না। ও তো চলে যায়। জিয়া ভাবতে শুরু করে তার কি হয়েছে। জিয়া বাড়িতে যাওয়ার পর তার দেখা লিনের সাথে হয়। লিন তাকে হুকুম দিতে শুরু করে আর বলে তুমি বাড়ির মেড তাই না, তাড়াতাড়ি করে সব জিনিসপত্রগুলো ধরো। জিয়া ভাবছিল মিস্টার জো যে গেস্টের কথা বলেছিল হয়তো এই মেয়েটাই সে। আর সোজা সে মেয়েটাকে জিজ্ঞেস করে আপনি কে। সেখানে লিন বলে তুমি জানো না আমি কে, আমি মিস্টার জোয়ের চাইল্ডহুড সুইট হার্ট, আমরা খুব জলদি একে অপরকে বিয়ে করতে চলেছি। ও তো স্যাড হয়ে যায়। তারপর দেখানো হয় লিন বাড়িতে যায় এবং মা এবং বাবাকে উপহার দেয় আর তাদেরকে বলে আমি আপনাদের অনেক মিস করেছি। তখন জো সেখানে আসে। সেখানে সবার নজর জিয়ার কাছে যায়। জিয়া তো ভারী সামান নিয়ে ভেতরে আসছিল। মা তো জিয়ার কাছে যায় আর বলে তোমার এসব কিছু করার কি দরকার ছিল, বাড়িতে এতগুলো মেয়ের আছে। লিন তো অবাক হয়ে জিজ্ঞেস করে এই মেয়েকে। মা সেখানে বলে সে আমার বাড়ির পুত্রবধূ আর সে খুব শীঘ্রই আমাদের গ্র্যান্ড চাইল্ডেন দিবে। লিন তো পুরাই শকড হয়ে যায় কারণ সে ভাবতে পারেনি মিস্টার জো বিয়ে করে ফেলেছে আর কিছুদিনের মধ্যেই তার বাচ্চাও জন্ম নিবে। লিন বলে আমি ভাবলাম সে মিড, তাই আমি তাকে সবকিছু ধরতে বলেছিলাম। তারপর তারা সবাই একসাথে খাবার খেতে বসে। মা তো জিয়াকে বলছিল এই খাবার বিশেষ করে আমি তোমার জন্য বানিয়েছি যাতে তোমার স্বাস্থ্য অনেক ভালো থাকে। লিন তো এসব দেখে অনেক জেলাস হয়ে যায় আর সে ইচ্ছে করে মিস্টার জোকে খাবার খাওয়াতে শুরু করে। মিস্টার জো সেখানে কিছু বলে না, খাবার খাচ্ছিল। এতে লিন তো অনেক বেশি হ্যাপি হয়। লিন তো সেখানে বলছিল আজকাল ধনী পরিবারে বিয়ে করার জন্য অনেক মেয়েরাই প্রেগনেন্সির মিথ্যা নাটক করে, তাই উচিত হবে ডিএনএ টেস্ট করিয়ে নেওয়া। এবার তো মিস্টার জো উঠে যেতে শুরু করে এবং মাও বলছিল তোমার এসব বলা একেবারেই উচিত হয়নি, সে আমাদের বাড়ির বউ। তারপর সবাই তো সেখানে তাকে বকছিল। সেখানে তার মা বলে তোমার খাওয়া হয়ে গেলে তুমি এখন যেতে পারো, কিন্তু লিন বলে না আমার খাওয়া এখনো হয়নি, কিন্তু মা সেখানে জোর করে তাকে পাঠিয়ে দেয়। জিয়া তো অবাক। মা তাকে বলে তার কথা তুমি একেবারে মনোযোগ দিয়ে শুনবে না, সে বেশি কথা বলে। সেখানে জিয়া তাকে জিজ্ঞেস করে আপনারা কেন আমার সাথে এত ভালো ব্যবহার করেন। সেখানে মা বলে কারণ তুমি আমাদের পরিবার। তার কিছুক্ষণ পর জিয়া বাইরে যাচ্ছিল, তখনই তার সামনে মিস্টার জো চলে আসে।
জিয়া ঘাবড়ে যায় আর জিজ্ঞেস করে কোনো কাজ ছিল। মিস্টার জো বলে, আমি অনেক সময় ধরে তোমাকে কিছু বলতে চাচ্ছিলাম। আর সে জিয়াকে প্রপোজ করে দেয় আর বলে, তুমি কি এবার সত্যি সত্যি আমাকে বিয়ে করবে? এবারে বিয়েতে কোনো কন্টাক্ট হবে না। জিয়া তো ইমোশনাল হয়ে যায়, কারণ সেও মিস্টার জোকে পছন্দ করত। আর এবার সেও তাকে হ্যাঁ বলে দেয় বিয়ে করার জন্য। সেখানে জিয়াকে কেউ অ্যাটাক করবে, কিন্তু মিস্টার জো তাকে বাঁচিয়ে নেয়। আর মিস্টার জো সেখানে আহত হয়ে যায়। আঙ্কেলকে পুলিশ ধরে নিয়ে যায়। মিস্টার জোকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলে সে কোমায় চলে গেছে। জিয়ার দুনিয়া তো পুরাই উজাড় হয়ে গেল। সেখানে মিস্টার জোয়ের মা জিয়াকে বলে, আমি চাই না তোমার জীবন নষ্ট হোক। তুমি চাইলে নতুন করে জীবন শুরু করতে পারো। তোমার কাউকে পছন্দ হলে তুমি আমাদেরকে জানাতে পারো। কিন্তু জিয়া বলে, না, আমি তার জাগার জন্য অপেক্ষা করব। এরকম ভাবে 5 বছর কেটে যায়। আর জিয়ার ছেলেও অনেকটা বড় হয়ে গেছে। জিয়া প্রতিদিনের মতো আজকেও এসেছিল তার হাজব্যান্ডের সাথে দেখা করতে। তখনই লিন এসে বলতে শুরু করে, তোমার কি মনে হয় যদি মিস্টার জো জীবিতই না থাকে তোমাকে তার পরিবার কতদিনই বা রাখবে? মিস্টার জোকে ছাড়া তুমি কোনো কিছুই না। তখনই পেছন থেকে মিস্টার জো বলে, কেন, আমার পরিবার কি তোমার কথায় চলবে নাকি? জিয়া তার ছেলে তো অনেক বেশি অবাক হয়ে যায় এবং অনেক হ্যাপিও হয়, কারণ তার জ্ঞান ফিরে এসেছে। মিস্টার জো সেখানে তার ছেলেকে মন ভরে দেখতে শুরু করে। এরকম ভাবে পুরো পরিবার একত্র হয়ে যায় আর আমাদের ড্রামাটারও হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।